শিয়ালদা স্টেশন দিয়ে প্রত্যেক দিন লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন জায়গায় যাতায়াত করেন। আপনারা যারা ঘটনাটা শুনছেন, আপনাদের মধ্যেও হয়তো বহু মানুষ আছেন যারা নিত্য যাত্রা করেন। আবার এমন অনেক মানুষ আছে যারা হয়তো রোজ যান না, কিন্তু মাঝে মধ্যেই গিয়ে থাকেন। তো যারা জানেন, তো তাদের জন্য বলি, বা যারা জানেন না তাদেরকেও জানানোর জন্য বলি যে এই ধরনের স্টেশনের ভিতরে বা স্টেশনের চত্বরে এমন অনেক বিক্রেতা থাকে, ছোট ছোট বিক্রেতা, যারা অনেক রকমের জিনিস নিয়ে কিন্তু বিক্রি করে, যেহেতু স্টেশনে প্রচুর লোকের আনাগোনা রয়েছে সেই কারণে। এবারে এই ধরনের, ধরুন কোনো জিনিস বিক্রি করে, সেটা ফল হতে পারে, কোনো খাবার জিনিস হতে পারে, জামা কাপড় হতে পারে, এরকম তো বিক্রি হয়। আবার এরকমও প্রচুর লোকজনকে অনেক সময় দেখা যায় যারা একেবারেই স্থায়ী বিক্রেতা নয়, কিন্তু তারা মাঝে মধ্যে স্টেশন চত্বরে এসে বিভিন্ন ধরনের গাছের শিকড়, মূল, কাণ্ড, ফুল এগুলো কিন্তু বিক্রি করে। এবারে আমি আজকে যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা সুনীলবাবু ইমেল করে পাঠিয়েছেন ওনার নাতির সাহায্য নিয়ে। তো এই ঘটনাটা ওনার সাথেই ঘটে, এবং যে সময় এই ঘটনাটা ওনার জীবনে ঘটেছিল সেই সময় উনি মানে চাকরি করতেন। তো ডেইলি ওনাকে এই হাওড়া, শিয়ালদা এইসব স্টেশন দিয়ে যাতায়াত করতে হতো। মেইনলি কিন্তু উনি শিয়ালদা স্টেশনটাই ব্যবহার করতেন। এবার যেদিন ঘটনাটা ঘটে সেদিন উনি বিকেল বিকেল অফিস থেকে বেরিয়ে গেছেন, এবং যখন উনি শিয়ালদা স্টেশনের দিকে ঢুকবেন সেই সময় মোটামুটি সন্ধে হয়ে গেছে। তো সেইখানে একটি উনি লোককে দেখতে পান, যেই লোকটি এমনি জাস্ট মাটির উপর একটা ঝুড়ি নেয়, এবং ঝুড়ির উপরে কিছু গাছের শিকড়, গাছের কাণ্ড, কিছু কোনো শুকনো ফুল এগুলো নিয়ে উনি বিক্রি করছেন, আর আশেপাশে 2-3টে লোক দাঁড়িয়ে রয়েছে। তো সুনীলবাবুর এটা দেখে একটু কিউরিয়াসিটি জাগে, যেরকম গাছের শিকড় বিক্রি করছে কেন। দেখবেন অনেক সময় আপনারাও হয়তো দেখে থাকবেন বাজারে বা এরকম স্টেশনের বাইরে পদ্মগুলঞ্চ বলে একটা ওরকমই গাছের আর কি একটা ওরকম মূল টাইপের কিছু বিক্রি হয়, যেটা যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছে তাদেরকে বলে যে পদ্মগুলঞ্চ একটুখানি কেটে যদি জলে ভিজিয়ে রাখা হয় সেটা খেলে ডায়াবেটিক পেশেন্টদের জন্য নাকি ভালো। তো এরকম শিকড় বাকড় অনেকেই দেখেছে। কিন্তু ঘটনা যেটা, যে এক্ষেত্রে ওই ভদ্রলোক সুনীলবাবু আর কি দেখেন যে লোকটি বিক্রি করছে তার সে যে শুকনো শুকনো কালো কালো গাছের মূল বা শিকড়, যেটাই আমি বলি না কেন, সেরকম কিছু বিক্রি করছে, সেটা সেরকম কোনো জিনিস উনি এর আগে কখনোই দেখেননি। এবং ওই লোকটা বাকি যে 2-3টে লোক ঘিরে রয়েছে তাদেরকে বলছে যে এই গাছের শিকড়গুলো হিমালয় থেকে আর কি ওনার কোনো একজন পরিচিত লোক এনেছেন, এবং এই শিকড়টা এতটাই ক্ষমতা সম্পন্ন যে যে কোনো মানুষের যদি কোনো পুরনো বাতের ব্যথা থাকে, বা হয়তো কোনো এক কারণে সে ছোটোবেলায় পড়ে গেছিল, বা সেখানে কোনো চোট পেয়েছিল যেটা ডাক্তার দেখিয়েও ঠিক হয়নি, এরকম কোনো ক্রনিক ব্যথার ক্ষেত্রেও নাকি ওই শিকড়টা চিবিয়ে খেলে তাহলে নাকি 3 দিনের ভিতরে একটা মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে যেতে পারে। এবং এই করতে গিয়ে উনি নিজে ওনার পাটা দেখায়, যখন আর কি বলছে, তো দেখা যায় যে ওনার পায়ে কোনো একটা সময় উনি ভীষণ চোট পেয়েছিলেন, এবং সেখানে যে ওনার সেই জায়গাটা যে ওনার একটুখানি ওই হাড়ের জায়গাটায় যে হয়তো সেটা ডাক্তার দেখিয়েছিলেন, উনি অপারেশন হয়েছিল, কিন্তু পাটা রীতিমতো উঁচু নিচু রয়েছে, দেখে বোঝা যাচ্ছে হাড়ের জায়গাটা। তো উনি বলেন নাকি উনি বহুদিন ঠিকমতো হাঁটতে পারতেন না, প্রচুর ডাক্তার দেখিয়েছেন, কোথাও কিছু হয়নি। তো উনি নাকি কাজের জন্য উত্তরাখণ্ডে যান, এবং সেখানে গিয়ে উনি নাকি একটা উত্তরাখণ্ডে একটা পাহাড়ি গ্রামে এরকম একটা গাছের সন্ধান পান, যে গাছের মূল নাকি এই মূলটাই হচ্ছে সেই গাছের মূল, যেটা খেয়ে উনি নিজে দেখান যে পাটা দেখলে না মানুষ নাকি ভয় পেয়ে যাবে, এরকম আর কি উঁচু নিচু হয়ে আছে পায়ের একটা অংশ। অথচ উনি হেঁটে দেখায় যে সত্যি সত্যি ওরকম একটা মেজর প্রবলেম থাকা সত্ত্বেও লোকটা খুব সুন্দর হাঁটছে, এবং সে হাতে রীতিমতো মাল নিয়ে হাঁটতে পারে, ভারী জিনিস নিয়ে হাঁটতে পারে। এবার এটা দেখে আশেপাশে বেশ লোকজন জমা হয়ে গেছে, এবং অনেকেই টুকটুক টুকটুক করে কিনছে, একটু একটু করে কিনছে, এবং তাকে জিজ্ঞেস করছে যেটা ফুরিয়ে গেলে কি করবো। তো তখন লোকটা বলছে যে আপনি ফুরিয়ে যাওয়ার আগে আপনার ব্যথা সেরে যাবে, আপনি নিজের জন্য নিন বা অন্য কারোর জন্য যদি আপনি নেন তাহলে সেটা আপনার খেলে ঠিক হয়ে যাবে। তো এইটা দেখে সুনীলবাবু বেশ ইন্সপায়ার্ড হন, এবং ওনার মনে হয় যে ঠিক আছে, একটা গাছের মূলই তো। এবং শুধু গাছের মূল নয়, বিভিন্ন ধরনের গাছের শুকনো ফুলও বিক্রি হচ্ছে, সেই ফুলের
বেশ কিছু উপকারিতা রয়েছে, যেগুলো মেয়েদের কিছু কিছু শারীরিক সমস্যার ক্ষেত্রে সেটাই খুব কাজে দেয়। এবং এই করতে করতে ওখানে না অনেক ভিড় জমে যায় এবং প্রচুর মানুষ কিনে কিনে নিয়ে যাচ্ছে, এবং যারা কিনছে তারা শুনছে ভালো করে, ব্যাপারটাকে জানার চেষ্টা করছে, নাম জিজ্ঞেস করছে, এবং তারপরে তারা কিনে কিনে নিয়ে চলে যাচ্ছে। এবং লোকটার কাছে দেখছে যে আর কিছুই পড়ে রয়েছে, মানে লোকটা তো খুব বেশি নিয়ে আসেনি, অল্প একটু নিয়ে এসেছে। তো সুনীলবাবু সেটা চিন্তা করলেন যে ঠিক আছে, একটা কিনে নিয়ে যাই, বেশি দামও নয়, 50 টাকা করে দাম নিচ্ছে, আমি একটু কিনে নিয়ে যাই। তো উনিও 50 টাকা দিয়ে ওই গাছের মূল কিনে নিয়ে চলে এলেন। এবার উনি মূলটা কিনে তো নিয়ে এলেন, এর পরে কি হলো এবং এই জায়গাটা থেকেই ব্যাপারটা কোন দিকে মোড় নিল, মানে একটা বিষয় একটা সাধারণ জায়গা থেকে শুরু হয়ে সেটা কত দূর অবধি যেতে পারে, সেটা কিন্তু এই ঘটনাটা না শুনলে আপনারা কেউ বুঝতে পারবেন না। তবে সকলকে বলবো আপনারা কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। এটুকু বলতে পারি আপনাদের এই ঘটনাটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং লাগবে, এবং এরকম কোনো ঘটনা আপনারা এর আগে কোথাও শোনেননি সেটা আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো আপনারা প্রত্যেকে আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। একটা রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন, কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলি বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন, তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা হুগলি থেকে সুনীলবাবু ইমেল করে পাঠিয়েছেন। উনি জানিয়েছেন যে উনি যে ইমেলটা করেছেন সেটা উনি ওনার নাতির সাহায্য নিয়ে করেছেন, এবং ওনার যে ঘটনাটা এখানে শেয়ার করা হবে এখন, তো কিছুটা আমি আপনাদেরকে প্রথম কিছু কথা আপনাদেরকে বলে নিলাম যাতে আপনারা বুঝতে পারেন যে ঘটনাটার সূত্রপাত কোথা থেকে। তো উনি রিকোয়েস্ট করেছেন পুরো ঘটনাটাকে যেন গুছিয়ে আমি আপনাদের সকলের সামনে বলি, তো অবশ্যই আমি সেই চেষ্টা করছি। তো আপনারা তো প্রথমটা শুনলেন যে কিভাবে উনি ওই মূলটাকে, একটা গাছের যে মূল সেটাকে উনি বাড়িতে নিয়ে এলেন। এবার বাড়িতে যখন উনি নিয়ে আসেন সেই সময় যখন উনি ওটা কিনেছিলেন তখন না, মানে ওনার যেহেতু মানে প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে যাওয়ার প্রায় টাইমিং হয়ে গেছিল, তো উনি ব্যাপারগুলো শুনেছিলেন যে কোন জিনিসটার কী গুণ, কিভাবে কতটা খেতে হবে সেগুলো উনি শুনেছিলেন ঠিকই, কিন্তু প্রত্যেকে যখন ওখানে যারা কিনছিল তারা অনেকেই জিজ্ঞেস করছিল যে কিভাবে খেতে হবে, কোন দিন খেতে হবে, কোন সময় খেতে হবে, কতবার খেতে হবে, সেগুলো অনেকেই ডিটেলসে জিজ্ঞেস করছিল। কিন্তু সুনীলবাবু শুধুমাত্র কেনার সময় এটুকুই, মানে ওই লোকটা নিজে থেকেই বলেছিলেন যেটা 3বার খেলেই হবে। এবার অনেককে উনি অনেক রকমের সময়ের কথা বলে দিচ্ছিলেন যে এই সময় খেতে হবে, এইভাবে খেতে হবে, এই টাইমে খেতে হবে। কিন্তু সুনীলবাবুর লাস্টের দিকে যেহেতু ওনার মনে হয় যে এবার স্টেশন, মানে প্ল্যাটফর্ম থেকে ওনার ট্রেন ছেড়ে যাবে, তো সেই জন্য আর খুব ভিড়ও হয়ে গেছিলো, তো সে ব্যাপারটা ওনার মাথা থেকে বেরিয়ে যায় এবং উনি তাড়াহুড়ো করে ওই গাছের মূলটা কিনে নিয়ে চলে আসেন বাড়িতে। এবার বাড়িতে আসার পরে ওনার মনে হয় যে আরে আমি এটা কিনে তো আনলাম, কিন্তু অনেক অনেক রকমের প্রশ্ন করছিল, সেই প্রশ্নগুলো তো আমারও করা উচিত ছিল বা আমারও এগুলো জানতে হতো, তো আমি তো এগুলো জানি না। আর যেখানে একটা জিনিস বলি, এই সুনীলবাবু কিন্তু মানে বহু বছর ধরে, মানে যখনকার আর কি ঘটনা তখন ওনার বয়স হচ্ছে 59, আর মাস 5 পরে উনি রিটায়ার করে যাবেন। তো তার বহু বছর আগে থেকেই ওনার হাঁটুতে একটা খুব মানে বাজে রকমের একটা পেন হতো, এবং উনি বহু জায়গায় ডাক্তারকে দেখান। সেই ডাক্তারবাবু ওনাকে বলেন যে দেখুন আপনার হাড় একটু ক্ষয়ে গেছে, আর যেটা বলে যে এটা একটা বাতের মতো সমস্যা, আপনার এই সমস্যাটা পুরোপুরি, আমরা বলবো না যে পুরোপুরি কমে যাবে। তো ওনাকে একটা জেল মতো দেয় এবং বলে যে আপনি হাঁটাচলাও করবেন, আবার যখন ব্যথা করবে তখন আপনাকে রেস্টও নিতে হবে।
এবং এটা পুরোপুরি কিন্তু কিওর হবে না, এটা যত আরও বয়স বাড়তে থাকবে আপনার এই প্রবলেমটা কিন্তু আরও বেশি করে হবে। তো এইবারে উনি যখন ওই গাছের মূলটার ব্যাপারে ওই লোকটার কাছে স্টেশনের বাইরে শুনছিলেন, ওনার তখন মনে হয় যে উনিও যদি এই মূলটা খান তাহলে হয়তো ওনারও কিছু উন্নতি হতে পারে। আর যে লোকটা বিক্রি করছিলেন সে তার নিজের পায়ের যে ভয়াবহ অবস্থা দেখিয়েছে, এবং দেখার পরে যখন দেখাচ্ছে লোকটা নিজে হেঁটে যে সে নিজে সুন্দর হাঁটতে পারছে, এটা দেখে, এবং ওখানে শুধু সুনীলবাবু বলে নয়, আরও ওখানে যারা গোল করে দাঁড়িয়েছিল জিনিসটা দেখার জন্য, তাদেরও খুব অবাক লাগে যে সত্যি এটা হতেও পারে। কারণ আমরা জানি যে পাহাড়ি জায়গায় বা এই ধরনের বিভিন্ন ভেষজ জড়িবুটির মধ্যে কিন্তু অনেক দ্রব্যগুণ থাকে। তো সেই জিনিস থেকে মানুষের ভালো অনেক সময় হয়ও। তো সেই বিশ্বাস থেকে কিন্তু যারা যারা কেনার কিনেছিল, এবার সেই জায়গা থেকে সুনীলবাবুও কিনে এনেছেন। কিন্তু ঘটনা হচ্ছে যে উনি বাকি কিছু জিনিসপত্র জিজ্ঞেস করতে ভুলে গেছেন। এবার সুনীলবাবু এনে ওনার স্ত্রীকে দিয়েছেন এবং বলেছেন যে এই জিনিসটা এরকম মানে নিয়েছি। তো ওনার স্ত্রী বলে যে তাহলে তুমি এটা কীভাবে খাবে? তো উনি বললেন যে ঠিক আছে, কালকেও তো অফিস যাব, কালকে একবার দেখবো ফেরার সময় লোকটা আছে কিনা, তাহলে ওনার থেকে আবার জিজ্ঞেস করে নেব। কিন্তু ঘটনা হচ্ছে যে দেখবেন এরকম প্রচুর বিক্রেতা থাকে যারা কিন্তু স্থায়ী নয়, মাঝে মধ্যে কখনো আসে কখনো আসে না। আর ওই লোকটাকে এর আগে শিয়ালদা দিয়ে বহুবার সুনীলবাবু যাতায়াত করেছেন, কিন্তু উনি কোনোদিন ওই লোকটাকে কিন্তু এরকম মানে এরকম ওনাকে বলে নয়, এরকম কাউকে এই ধরনের অদ্ভুত টাইপের কিছু শিকড় বা এরকম গাছের শুকনো ফুল এগুলো কিন্তু বিক্রি করতে কখনো দেখেনি। এবার ওনার মনে হচ্ছিল যে হয়তো উনি আর খোঁজ পাবেন, এবং সত্যি সত্যি সেটাই হয়। সুনীলবাবু পরের দিন যখন অফিস যাচ্ছেন বা ফিরছেন, কোনো সময়ই কিন্তু উনি আর ওই লোকটাকে দেখতে পেল না। তো উনি ভাবলেন যে ঠিক আছে, নিয়মকানুন আর কী বা হবে, ঠিক আছে সকালবেলা উঠবো, স্নান টান করবো, তারপরে স্নান করে ওটা একটু সামান্যই খেতে বলেছিল, তো ওটা খেয়ে জল খেয়ে আমি অফিস বেরিয়ে আসবো। এবার দেখুন, আমরা কোনো একটা জিনিস সম্পর্কে যখন জানি বা সেই বিষয়টা যখন আমাদের সামনে আসে, তখন আমাদের একটা জিনিসটার প্রতি একটা দৃষ্টিভঙ্গি একরকম থাকে। এবার আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে দ্রব্যগুণ। কোনো একটা জিনিসে, ধরুন তুলসী পাতা বলুন বা বাসক পাতা বলুন, এই ধরনের ভেষজ যে পাতাগুলো রয়েছে এগুলোর এক একটা দ্রব্যগুণ রয়েছে। খুব সর্দি কাশি হলে তুলসী পাতা খাওয়া হয়, খুব কাশি হলে বাসক পাতার রস খাওয়ানো হয়। এগুলো হচ্ছে এই জিনিসগুলোর এক একটা দ্রব্যগুণ। এবার এই ধরনের দ্রব্যগুণ যে জিনিসে থাকে, সেই জিনিসের কিন্তু মানে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেই দ্রব্যগুণগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময় অবধি সেটার মধ্যে থাকে। এবার এই যে শিকড়টা, সেই শিকড়টার একটা অদ্ভুত নাম ওই লোকটা বলে, যেই গাছটার মানে গাছটা আর কি ওই নাম দিয়ে যদি গুগলেও সার্চ করা যায়, তাহলেও কিন্তু ওরকম কোনো গাছ যে আদৌ এক্সিস্ট করে সেটা পাওয়া যায় না। এবার সেই সময় ওই যে লোকটি মানে গাছের মূলটা বিক্রি করছিলেন, সে এটা বলে যে এই নামটা হচ্ছে পাহাড়ি জায়গার নাম, এবং সেটা খুব মানে পাহাড়ি জায়গা বলতে উত্তরাখণ্ডেরও 2-3টে গ্রামেই কিন্তু পাওয়া যায়, এমন নয় যে সব জায়গায় পাওয়া যায়। তো উনি এটা বলেন, এবং এছাড়া আর কিছু ওনার কাছে কোনো ইনফরমেশন ছিল না। তো এই সুনীলবাবু কি করেন, উনি সকালবেলা উঠেছেন পরদিন, এবার ভাবছেন যে উনি খাবেন, কিন্তু উনি যেহেতু অফিস যাওয়ার সময় একটু তাড়াহুড়োয় থাকতেন, উনি কি করেন, ওনার ঘরের মধ্যে ওই জিনিসটাকে রেখে উনি চলে যান। মানে জাস্ট খাবেন বলে ওই যে প্যাকেটে করে উনি এনেছিলেন সেখান থেকে এক টুকরো ভেঙে উনি নিজের টেবিলের কাছেই রেখে, মানে কাজের চক্করে ভুলে উনি বেরিয়ে যান। এবং অফিস বেরিয়ে তারপর ওনার মনে পড়ে যে আমি ওটা রেখে এলাম, আমার তো খাওয়া হলো না। তো উনি ভাবলেন ঠিক আছে, গিয়ে না হয় বাড়ি গিয়ে খাবো। এবার সারাদিন কাজকর্ম করে উনি বাড়ি ফিরেছেন, এবং বাড়ি ফিরে উনি যখন মানে কথা বলছেন, তো কথা বলতে বলতে উনি ওনার বাড়ির সামনে, মানে ওনার হুগলির যে বাড়ি রয়েছে সেই বাড়ির সামনে একটা ছোটো দালান মতো আছে। তো যে জিনিসটা উনি সকালবেলা স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে খাবেন ভেবেছিলেন, সেটা খেতে খেতে ওনার ওই রাত হয়ে গেল, এবং রাতের বেলা উনি ওই দালানে পায়চারি করতে করতে ওই শিকড়টাকে নিয়ে উনি হালকা করে চিবোন এবং তারপরে জল খেয়ে নেন। এবার এই যে কাজটা উনি করলেন, মানে উনি হয়তো ভাবলেন যে আমি একটা ভালো জিনিস খেলাম, কিন্তু ওই যে বললাম যে সবকিছু যে দ্রব্যগুণ রয়েছে সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্টভাবেই কিন্তু সেই জিনিসটার ভালো যে গুণটা, যে ভালো যে দিকটা, সেটা কিন্তু নির্দিষ্ট সময়েই হয়। আপনি যদি সেই জিনিসটাকে খুব অন্যরকমভাবে নিজের মতো করে যদি খান, সেই দ্রব্যগুণ কিন্তু অনেকাংশেই
ক্ষুণ্ণ হয়। এবং এক্ষেত্রে সুনীলবাবু যে জিনিসটা খেলেন, যেটা নিজের ভালো হবে এরকম করে চিন্তা করে, বা উনি সুস্থ হয়ে যাবেন সেই চিন্তা করে, সেই যে জিনিসটা উনি জলের সাথে চিবিয়ে খেলেন, তার দ্রব্যগুণ কি আদৌ ছিল, নাকি যেটা উনি করেছিলেন বা যেভাবে উনি খেয়েছিলেন সেটার জন্য ওনার হিতে বিপরীত হলো, সেটাই কিন্তু এবার আপনারা এই ঘটনা যত সামনের দিকে এগোবে আপনারা বুঝতে পারবেন। তো যেহেতু উনি রাতের বেলা খেয়েছিলেন, তো পরের দুদিনও কিন্তু ওই রাতের বেলা ওই দালানে ঘুরতে ঘুরতে উনি ওই শিকড়টাকে অল্প করে চিবিয়ে খান এবং তারপরে জল খেয়ে নেন। এবার এই যে 3টে দিন উনি এটা করলেন, এই পরপর 3 দিন এই জিনিসটা করার ফলে ওনার কিন্তু কোথাও কোনো রকমের, মানে যে ওনার যে ব্যথা ছিল হাঁটুতে, সেই হাঁটুর ব্যথার কিন্তু কোনো রকম কোনো উন্নতি হলো না। এবার রাস্তা থেকে একটা অজানা অচেনা লোকের থেকে একটা নাম না জানা একটা গাছের শিকড় নিয়ে এসেছে, এবার সেটা খেয়ে যে উনি হাতে নাতে ফল পাবেনই সেই বিষয়ে কিন্তু সুনীলবাবুর খুব যে একদম কনফিডেন্স ছিল তা কিন্তু নয়। তো উনি মনে মনে ভাবলেন যে ঠিক আছে, 50 টাকা তাহলে জলে গেল। 3 দিন খেলেন, কিছুই ডিফারেন্স হলো না। যেরকম ওনার সকালবেলা উঠলে হাঁটুটা একটু লক হয়ে যেত, খুব ভারী লাগতো, সেই বিষয়গুলো ওনার যেমন ছিল তেমনই রইল। এবার ওনার স্ত্রী যে ছিলেন তিনিও বললেন যে দেখো, তুমি এগুলো এরকম যেখান সেখান থেকে কিনো না, এত হাজার হাজার টাকার ওষুধ খাচ্ছ, তাতে তোমার যা উন্নতি হয়েছে সেটুকুই বেস্ট। এরকম একটা শিকড় খেলে যদি সব ঠিক হয়ে যেত তাহলে সবাই এগুলোই খেত, এগুলো করেই ঠিক হয়ে যেত। উনিও ভাবলেন যে ঠিক আছে, লোকটা হয়তো ঠকিয়ে দিয়েছে, যাকে 50 টাকার উপর দিয়ে গেছে ব্যাপারটা। এবার এই বিষয়টা যদি শুধু এই অবধি সীমাবদ্ধ থাকতো তাহলে হয়তো ব্যাপারটা একদম অন্যরকম হতো, কিন্তু ব্যাপারটা সেরকম হলো না। দিন 5 পর, ওই 3টে দিন যখন উনি পরপর খেলেন কিছুই হলো না, এবং দিন 5 পরে হঠাৎ করেই একদিন ওনার মনে হলো যে আগে যেরকম উনি যে যতটা স্পিডে হাঁটতেন, বা সকালবেলা উঠে যেরকম একটা ওনার স্টিফ হয়ে থাকতো, ভারী লাগতো, লক হয়ে থাকতো হাঁটুটা, ওনাকে কিছুক্ষণ উঠে বিছানায় বসে থাকতে হতো, সেগুলো যেন হঠাৎ করেই, মানে জাস্ট সাডেনলি অনেকটা কমে গেছে, প্রায় নেই বললেই চলে। এবং ওনার হাঁটুটা একদম ঠিকঠাক রয়েছে। ওনার এই সমস্যাটা শুরু হওয়ার আগে ওনার যেরকম হাঁটুর কার্যক্ষমতা ছিল, এখন যেন ঠিক সেরকমই হয়ে আছে। এবার উনি না একটু অবাক হয়ে যান যে ব্যাপারটা কি হলো, তাহলে তাহলে কি আমার পাটা ঠিক হয়ে গেল। এবং উনি তখন সকালবেলা উঠে যখন একটা এরকম এত দিন পরে, মানে প্রায় বেশ কিছু বছর পরে, উনি ওনার দুটো পায়ে সমান জোর পাচ্ছে, সকালবেলা উঠে উনি ঠিকঠাক মতো হাঁটাচলা করতে পারছেন, ঠিকঠাক স্পিডে উনি হাঁটছেন, এইটা যখন উনি ফিল করলেন না, ওনার খুব অদ্ভুত লাগলো। এবং উনি সঙ্গে সঙ্গে ওনার স্ত্রীকে বললেন যে আমার মনে হয় জানো তো, আমার ক্ষেত্রে হয়তো একটু দেরিতে কাজ করলো, কিন্তু দেখো আমি এরকম হাঁটতে পারছি। এবং ওনার স্ত্রীও দেখছেন যে যে মানুষটা এতগুলো বছর ধরে উঠে বিছানা থেকে বসে থাকে, খুঁড়িয়ে খুঁড়িয়ে কিছুক্ষণ একটু খুঁড়িয়ে হাঁটে, সেই মানুষটা দিব্যি ঘুম থেকে উঠে হাঁটছে, হাঁটুটাকে এদিক ওদিক নাড়াতে পারছে। মানে এটা একেবারে অবিশ্বাস্য ব্যাপার। এত ওষুধপত্র খেয়ে ডাক্তার দেখিয়েও যে ইমপ্রুভ হয়নি, সেটা হঠাৎ করে ওনার হয়ে গেছে। ওনার স্ত্রী বলছেন যে তাহলে কি বলছো, তাহলে তোমার ওই জিনিসটার জন্যই হয়েছে, ওষুধ তো তুমি এতদিন ধরে খাচ্ছ, আর ডাক্তারবাবু বলেনও নি যে এটা একদম পুরোপুরি ঠিক হয়ে যাবে। এবং একটা সামান্য পিনের মতো একটা সামান্য চিরচিরানি একটা ব্যথা ছাড়া ওনার শরীরে, মানে ওই পা নিয়ে ওনার কোনো ভোগান্তি নেই। উনি সকালবেলা উঠেই এদিক ওদিক করছে, জোরে জোরে হাঁটছে, হাঁটু নাড়াচ্ছে, মানে দারুণ আর কি ব্যাপার। তো সঙ্গে সঙ্গে ওনার তো মনের ভুল ভ্রান্তিটা ভেঙে গেল, যেটা উনি ভাবছিলেন যে লোকটা ঠকিয়ে গেছে, তার মানে উনি বুঝলেন যে হ্যাঁ, জিনিসটা নিশ্চয়ই কাজ করে। এবার উনি কি করেছেন, যখন উনি বুঝতে পারলেন সুনীলবাবু, আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, সুনীলবাবুর বাড়িতে কিন্তু সুনীলবাবু এবং ওনার স্ত্রী থাকতেন। ওনাদের একমাত্র মেয়ে রয়েছে, এবং সেই মেয়ের কিন্তু ওই এই ঘটনারই 5 বছর আগে, 5-6 বছর আগে ওর বিয়ে হয়ে গেছে। তো উনি আর ওনার স্ত্রী দুজনেই থাকেন, মেয়ে মাঝে মধ্যে আসে। এবার ঘটনা হচ্ছে যে উনি ভাবলেন যে জিনিসটা তো খুব গুণ, তখন উনি ওই যে সামান্য যে একটা চিচিরানি ব্যথা ভিতরে মাঝে মধ্যে হচ্ছিল, সেইটার জন্য উনি ভাবলেন যে ঠিক আছে, আমি বাকি শিকড়টুকুও খেয়ে ফেলি। তো ওই রকমই উনি অফিস থেকে এসে রাতের বেলা ওই দালানে ঘুরতে ঘুরতে ওই জিনিসটা উনি খেতেন। মানে যতটুকু উনি শিকড় এনেছিলেন সেটা দিয়ে আরও ওনার 3 দিন খাওয়া হয়ে গেল।
এবার ওনার মনে তো খুব খুশি যে যে জিনিসটা এত ডাক্তার দেখিয়ে উনি সাউথে পর্যন্ত গেছেন ডাক্তার দেখিয়ে, সেখানে ডাক্তাররা বলতে পারেনি যে হ্যাঁ সেরে যাবে, সেরকম কোনো অ্যাসিওরেন্স দিতে পারেনি। এক্ষেত্রে কি করে সব কিছু ঠিক হয়ে গেল? খুব তো এই বিষয়টার পরে সুনীলবাবুর মনে হঠাৎই একটা বিষয় চলে এলো। সেটা হলো, সুনীলবাবু ভাবতে লাগলেন যে জীবনে, মানে ওনার এই জীবনে যে এই হঠাৎ করে যে পাটা ওনার ভালো হয়ে যাবে, সেটা তো উনি স্বপ্নেও কোনোদিনও ভাবেননি, এবং উনি এটা মেনেই নিয়েছিলেন যে ওনার পায়ে ব্যথাটা থাকবে, এই কিছু কিছু অসুবিধে থাকবে, এবং যত ওনার বয়স হবে এই অসুবিধেগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। কিন্তু এই হঠাৎ করে এত ডাক্তার বদ্যি দেখানোর পরেও এই সামান্য একটা শিকড় খেয়ে যে ওনার এরকম চমৎকার উনি একটা ফল পাবেন, এটা উনি স্বপ্নেও ভাবতে পারেননি। এবং এর ফলে ওনার মনের মধ্যে একটা বিষয় চলে এলো। এবার আপনারা ভাবছেন সেটা কি বিষয়? সেটা হলো, উনি যেমন আগে নিজের অফিস কাছারিটুকু বাদে খুব বেশি এদিক ওদিক করতেন না পায়ের জন্য, এবার উনি আস্তে আস্তে একা একাই হয়তো ছুটির দিনে একা একা ট্রেনে করে কোথাও একটা চলে গেলেন, মানে কোনো একটা জায়গায় গেলেন, সেখানে হয়তো কোনো একটা সবজি খুব ভালো পাওয়া যায়, সেটা সেখান থেকে উনি নিয়ে এলেন। দূরে হয়তো উনি বাসে করে বেরিয়ে পড়লেন, বাসে করে কোথাও একটা গেলেন, সেখান থেকে কিছু একটা কিনে নিয়ে এলেন বাড়িতে। এইরকম ছোটোখাটো জিনিস, উনি মেয়ের সাথে দেখা করতে যাওয়ার সময় উনি অলওয়েজ গাড়ি ভাড়া করে যেতেন। তো উনি পাবলিক ট্রান্সপোর্টে করে করে হঠাৎ করে না কাউকে না জানি উনি মেয়ের কাছে গেলেন, মেয়ের সাথে দেখা করলেন, জিনিসপত্র দিলেন, আবার চলে এলেন। এরকম উনি চারিদিকে নিজের মনে ইচ্ছে হতো আর উনি বেরিয়ে পড়তেন। ওনার স্ত্রী মাঝে মধ্যে ওনাকে বারণ করতো যে দেখো এত এদিক ওদিক করো না, তোমার পাটা ভালো হয়ে গেছে ঠিক আছে, কিন্তু এত এদিক ওদিক যাওয়ার কোনো দরকার নেই। এবার জানেন তো, মানুষের মনে যখন একটা কনফিডেন্স চলে আসে, তখন কিন্তু মানুষ সেই কনফিডেন্সটার উপর ভর করে অনেক এমন কিছু করে যেগুলো হয়তো তার সেভাবে করা উচিত নয়। এবং সুনীলবাবুর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা কিছুটা সেরকমই হলো। উনি কি করলেন, উনি মানে ওনার হুগলিতে বাড়ি, হয়তো উনি ব্যান্ডেলের দিকে কোথাও যাবেন বা কডলাইন দিয়েও হয়তো উনি কোথাও যাবেন। উনি কি করতেন, উনি ভাবতেন যে আমার হাঁটু তো একদম ঠিক আছে, তো উনি ওভারব্রিজ ব্যবহার না করে উনি লাইন পেরিয়ে পেরিয়ে উনি প্ল্যাটফর্মের এদিক থেকে ওদিক করতেন। এবং উনি দেখতেন যে অল্প বয়সী ছেলেমেয়েরা লাফিয়ে লাফিয়ে এই কাজটা করছে, তো উনিও সেরকমভাবে করা শুরু করলেন। এবং উনি যখন দেখলেন যে উনি ওটা সাকসেসফুলি করতে পারছেন, ওনার পায়ে কোনো জড়তা আসছে না, কোনো ভারী ভাব আসছে না, কোনো ব্যথা লাগছে না, উনি এটা করতেই অত্যন্ত রকমভাবে আবার অভ্যস্ত হয়ে পড়লেন। এইবারে একদিন কি হয়েছে, উনি ট্রেন থেকে নেমেছেন। এবার ট্রেন থেকে নেমে যেহেতু ওনার বেশ কিছুদিন ধরে উনি লাইন পেরিয়ে যাচ্ছেন, ওভারব্রিজ ব্যবহার করছেন না, তো উনি সেদিনও লাইনটা পেরোতে গেছেন। হঠাৎ করে উনি যখন একটা লাইন পেরিয়ে মানে যাওয়ার চেষ্টা করছেন, ঠিক সেই মধ্য লাইনের মধ্যে ওনার যে পায়ে সমস্যা ছিল হাঁটুতে, সেখানে মানে ওনার হাঁটু কিন্তু ট্রেন থেকে নেমে সকাল থেকে একদম দারুণ রয়েছে, কোনো প্রবলেম নেই। হঠাৎ করে ওনার পায়েটা প্রচণ্ড একটা ব্যথা অনুভব হয়, এবং ওই হাঁটুটা পুরো লক হয়ে যায়, এবং সেই মুহূর্তে উনি একদম লাইনের উপরে দাঁড়িয়ে রয়েছেন, এবং সময়টা কিন্তু সন্ধ্যের সময়। এবার উনি তো খুব ঘাবড়ে গেছেন, ওনার পা মানে তখন 1 মাস হয়ে গেছে উনি এরকম দৌড়ঝাঁপ করছেন, পা ভীষণ ভালো আছে, কোনো সমস্যা নেই, সকালে ওঠা থেকে রাতে শোয়া অবধি কোথাও হাঁটা চলা দৌড়তে কোনো প্রবলেম হচ্ছে না। কিন্তু হঠাৎ করে ওরকম লাইন পেরোতে গিয়ে যখন মধ্য লাইনে উনি দেখেন যে ওনার পাটা ওরকমভাবে আটকে গেছে, উনি না প্রচণ্ড ঘাবড়ে যান, এবং কোনো রকমে অন্য পায়ে ভর দিয়ে উনি লাইন থেকে অ্যাটলিস্ট নেমে সরে পড়তে চাইছিলেন। কিন্তু ঘটনা যেটা ঘটে যে ওনার ওই পায়ে এমনভাবে লক হয়ে যায় এবং এমন যন্ত্রণা শুরু হয় যে উনি অন্য পায়ে ভর দিয়ে যে ওই অ্যাটলিস্ট লাইনের উপর থেকে নেমে একটা সেফ ডিস্টেন্সে দাঁড়াবেন, সেইটা উনি আর করতে পারেন না। এবার এদিকে যেটা হয়েছে, ওই লাইনে ট্রেনের সিগন্যাল গ্রিন হয়ে যায়, মানে কিছুক্ষণ পরে এবার ওই লাইন দিয়ে ট্রেন আসবে। তো স্বাভাবিকভাবেই মানে প্ল্যাটফর্ম দিয়ে ওঠা নামার ক্ষেত্রে বহু লোকই থাকে, তো তাদের মধ্যে কেউ একজন ওনাকে দেখে বুঝতে পেরেছে যিনি মনে হয় কোনো একটা সমস্যায় পড়েছে। তো সঙ্গে সঙ্গে ওনাকে বলছে কিছু সমস্যা হয়েছে আপনার? তো উনি তো প্রচণ্ড প্যানিক করে গেছেন, একে প্রচণ্ড ব্যথা করছে, দ্বিতীয় হচ্ছে উনি মানে ওই পাটা নড়াতে পারছেন না। তো উনি তখন বলেন যে আমার হঠাৎ করে পায়ে খুব সমস্যা হয়েছে, এদিকে গ্রিন সিগন্যাল হয়ে গেছে, ট্রেনের আলো দূর থেকে দেখা যাচ্ছে। তো সঙ্গে সঙ্গে দুটো লোক ওনাকে হেল্প করে, এবং হেল্প করে ওনাকে ওই লাইন থেকে সরিয়ে প্ল্যাটফর্মের কাছে একটা সেফ ডিস্টেন্সে ওনাকে বসিয়ে দেয়। এবার উনি তো তাদেরকে ধন্যবাদ জানান এবং তারা তো সামনে চলে গেছে। এবার উনি ভাবছেন যে ব্যাপারটা হলোটা কি,
মানে প্রায় 1 মাসের উপর উনি এত ভালো রইলেন, কোনো সমস্যা ছিল না পায়ে। হঠাৎ করে এত প্রবল সমস্যা কি করে হয়ে গেল? মানে এই যে সমস্যাটা ওনার হলো, এটা এরকম আবার উনি এর আগে কখনো ফিল করেননি যে উনি হাঁটতে হাঁটতে ওনার হঠাৎ করে হাঁটুটা লক হয়ে যাবে, মারাত্মক ব্যথা শুরু হবে। যাই হোক, তো সেখান থেকে লোকজনের একটু হেল্প উনি নেন এবং নিয়ে একটা টোটো করে উনি কোনো রকমে বাড়ি অবধি পৌঁছান। এবার বাড়ি পৌঁছে যেটা হয় সেটা হচ্ছে উনি আর ওই পাটা নাড়াতেই পারছে না, এত ব্যথা করছে ওনার। মানে যে পা আগে উনি মানে একেবারে লাইন দিয়ে হেঁটে দৌড়ে বেড়াচ্ছিলেন, যে পায়ে কোনো সমস্যা ছিল না, এখন দেখা যাচ্ছে যে ওনার আগে সমস্যা থাকাকালীন যেটুকু ওনার প্রবলেম হতো তার থেকেও যেন 10 গুণ বেশি সমস্যা এবার ওনার একবারে হচ্ছে। এবার ওনার স্ত্রী তো এসব দেখে খুব মানে উনিও খুবই অবাক হয়ে গেছেন এবং ওনাকে বলছে, নিশ্চয়ই তুমি খুব বেশি দৌড়ঝাঁপ করেছো, এমন কিছু করেছো যেটা পায়ের উপরে চাপ সৃষ্টি করেছে। খুব স্বাভাবিকভাবেই সবাই এটা বলবেই। তো ওনার ওয়াইফ তো খুব মানে একদম চিন্তিত হয়ে পড়েন, কি করবে। যাই হোক, তো ডাক্তারকে কল করা হয়। মানে ওনার তখন এমনই অবস্থা যে ওনার পক্ষে ওই যন্ত্রণা নিয়ে ডাক্তারের কাছে যাওয়াও পসিবল না। তো যাই হোক, তো 2 দিন পরে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় এবং অনেক কষ্টে ওনাকে রিকোয়েস্ট করা হয় যাতে বাড়িতে এসে দেখে যায়। তো ডাক্তারবাবু বাড়িতে আসেন, এসে দেখে বলেন যে ওনার যে সমস্যা ছিল সেই সমস্যাটাই একটু বাড়াবাড়ি হয়েছে এবং বলেন যে ওনাকে রেস্টে থাকতে হবে, একদম কমপ্লিট রেস্টে থাকতে হবে 1 সপ্তাহ, এবং ওনাকে একটা ওষুধ দেয়। এবার সেই ওষুধটা উনি খান, রেস্টে থাকেন, সেখান থেকে ব্যথাটা একটু কমে, একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে উনি 5-6 দিন পর থেকে হাঁটতে সমর্থ হন। কিন্তু সেই যে পায়ে ব্যথা শুরু হলো ওনার, সেই পায়ে ব্যথাটা মারাত্মক আকার নিল। মানে মাঝে মধ্যেই প্রচণ্ড পেন হচ্ছে, ওষুধ খেলে একটুক্ষণ ঠিক থাকছে, বাকি সময় আবার সেই সেই অবস্থা। মানে সমস্যা এই শিকড়টা খাওয়ার আগে উনি যতটা বেটার ছিলেন, যেভাবে অফিস কাছারি করছিলেন, একটু সমস্যা ছিল, সকালবেলা উঠে একটু স্টিফ লাগতো, একটু ব্যথা করতো, তার থেকেও এখন ওনার সব থেকে খারাপ অবস্থা। ওনার অফিস বন্ধ হয়ে গেছে, মানে উনি অফিসে যেতে পারছেন না, এতটাই ওনার পায়ের অবস্থা খারাপ। আর হুগলি থেকে কলকাতা ট্রেন জার্নি করে যেতে হতো, ফলে সেইটা করা কিন্তু ওনার পক্ষে পসিবল হচ্ছিল না। এইবারে সুনীলবাবু তো কিছুদিন অফিসে ছুটি নিয়ে নিলেন, প্রায় 1.5 থেকে 2 মাস মতো ডাক্তারের পরামর্শ অনুযায়ী। এবার উনি ভাবতে লাগলেন যে ওনার সাথে এটা হলো কেন, এবং এই জিনিসটা যেদিন থেকে শুরু হলো সেদিন রাত থেকে কিন্তু সুনীলবাবুর সাথে একটা অদ্ভুত ভয়ঙ্কর ঘটনা ঘটা শুরু হলো। সেটা হচ্ছে যে উনি যে ঘরে শুতেন, ওনার মানে উনি যে দিকটায় খাটে শুতেন তার পাশে একটা টেবিল থাকতো, ছোট্ট একটা টেবিল। সেই টেবিলে একটা জলের বোতল থাকতো, মানে সাধারণ বাড়িতে যেরকম হয় আর কি, ওটা জলের বোতল থাকতো। তো ওনার পায়ে খুব ব্যথা, তো উনি শুয়েছেন, ঘুমিয়েও গেছেন। ঠিক ঘুমের মাঝখানে ওনার মানে মনে হতো ওনার গলাটা কেউ যেন চেপে ধরে আছে, এবং ঘুমের মধ্যেই উনি মানে এটা স্বপ্নের মতো প্রথমে দেখা শুরু করতেন যে ওনার গলাটা কেউ চেপে ধরছে, কিন্তু স্বপ্নে উনি কিন্তু কাউকে দেখতে পেতেন না, মানে কোনো মানুষ হোক বা কোনো অবয়ব হোক, এরকম কোনো কিছুই কিন্তু উনি স্বপ্নে দেখতে পেতেন না। কিন্তু উনি পরিষ্কার বুঝতে পারতেন ওনার গলার কাছে একটা প্রবল চাপ অনুভব করছেন উনি। প্রথমে স্বপ্নের মধ্যে, তারপরে উনার যখন চোখটা খুলে যেত, উনি বুঝতে পারতেন ওনার গলার কাছে একটা প্রবল চাপ এসেছে, এবং সেই চাপের সাথে উনি নিজে লড়াই করতেন যাতে উনি শ্বাস প্রশ্বাসটা নিতে পারেন। এবং তারপরে কি হতো, উনি না পেরে ওই সামনে যে টেবিলে যে জলের বোতলটা থাকতো সেই জলের বোতল থেকে উনি জল খাওয়ার চেষ্টা করতেন, এবং ফলে সেটা উনি ঠিকমতো করতে পারতেন না, এবং সেই জলটা পুরো বিছানায় পড়ে পুরো বিছানা ভিজে গিয়ে মানে একাকার অবস্থা। তো সঙ্গে সঙ্গে ওনার স্ত্রীও জেগে যান। উনি বলছেন, কি হয়েছে তোমার, তুমি জল খেতে গেছো, এভাবে জল বিছানার মধ্যে বোতল সমেত পড়ে গেছে। তো উনি না প্রথম যেদিন এই ঘটনাটা ঘটে, সুনীলবাবু ওনার স্ত্রীকে কিন্তু ঘটনাটা বলেন না যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী ঘটেছিল, এবং যে মুহূর্তে জলটা পড়ে যায় সেই মুহূর্তে কিন্তু ওনার মনে হয় যে ওনার গলাটা যে কেউ প্রবল চাপ দিয়ে চেপে ধরে রেখেছে, সেই চাপটা মনে হলো যেন রিলিজ হয়ে গেল, মানে কেউ ছেড়ে চলে গেল। এই ঘটনা কিন্তু প্রত্যেক দিন ওনার সাথে ঘটা শুরু হলো। উনি প্রত্যেক দিন ঘুমোতেন, ঘুমিয়েও যেতেন, কিন্তু ঠিক ঘুমের মাঝখানে অর্থাৎ মধ্যরাতে ওনার মনে হতো ওনার গলাটা কেউ টিপে ধরছে বা চেপে ধরছে। উনি শ্বাস প্রশ্বাস নিতে পারতেন না, উনি প্রবল চেষ্টা করতেন, এবং সেই করতে করতে যখন ওনার স্ত্রী পাশ থেকে জেগে যেত বা উনি ওরকম কোনো জলের বোতল হোক বা কিছু একটা উনি মুখের সামনে আনার চেষ্টা করতেন,
তখন কিন্তু সেই জিনিসটা মনে হতো সরে গেল। এইভাবে যখন দিন 15 কেটে গেল, রোজ এরকম ঘটনা ঘটছে, ওনার স্ত্রী একদিন ওনাকে বলে যে তোমার কি হয় রাতের বেলা, প্রত্যেক দিন রাতের বেলা তুমি এরকম কেন করো? এবং এই দীর্ঘ 15 দিন ধরে ওনার সাথে এই যে ঘটনাটা ঘটছে, সেটাকে প্রথম দিকে সুনীলবাবু ভেবেছিলেন যে হয়তো এটা ওনার মনের ভুল, বা উনি একটা হয়তো কোনো বাজে স্বপ্ন দেখেছেন। যেহেতু দীর্ঘদিন বাড়িতে বসে রয়েছেন, আর উনি মনে মনে আশা করেছিলেন, ভেবেও ফেলেছেন যে ওনার পাটা পুরোপুরি ঠিক হয়ে গেছে, সেই জায়গা থেকে আবার ওনার তীব্রভাবে পায়ের ব্যথা ফিরে আসা, ঠিকমতো চলতে না পারা, এগুলোতে উনি স্বাভাবিকভাবেই একটা ডিপ্রেশনে চলে যান। তো তখন সুনীলবাবু ওনার স্ত্রীকে ওনার এই প্রত্যেক দিন দেখাই ভয়ঙ্কর স্বপ্নটার কথা বলেন, এবং তার সাথে এটাও জানান যে উনি স্বপ্নে যেটা দেখেন সেটা প্রথম প্রথম যে উনি স্বপ্নেই দেখছেন সেটা উনি বুঝতে পারেন, কিন্তু যে মুহূর্ত থেকে ওনার মনে হয় যে ওনার দম বন্ধ হয়ে আসছে, ওনার গলার কাছটা কেউ বা কিছু দিয়ে চেপে দেওয়া হয়েছে, সেই মুহূর্তে কিন্তু ওনার চোখটা খুলে যায়। এবং চোখ খোলার পরে উনি কিন্তু ওনার সামনে স্বাভাবিকভাবেই কাউকে দেখতে পান না, যে কেউ ওনার গলা চেপে ধরছে বা কোনো একটা কিছুর জন্য যে ওনার চেপে ধরছে গলা। কিন্তু ওনার প্রবল শ্বাসকষ্ট হতে থাকে এবং উনি তখন ছটফট করতে থাকেন। যেহেতু ওনার পায়ে প্রচণ্ড ব্যথা, তো সেই জন্য উনি খুব বেশি এদিক ওদিক করতে পারতেন না, কিন্তু ওই হাত নাড়িয়ে উনি ভীষণ ছটফট করতেন। এবার এই কথাগুলো শোনার পরে ওনার স্ত্রীর কিন্তু খুব অদ্ভুত লাগে, এবং ওনাকে বোঝানোর চেষ্টা করে যে দেখো তুমি এটা স্বপ্ন দেখো, তুমি সেই স্বপ্নের জন্যই হয়তো তোমার ঘুমটা ভাঙার পরও সেই স্বপ্নের একটা রেশ হয়তো তোমার মধ্যে থেকে যায়, সেই জন্যই হয়তো তুমি এরকম করছো। এবার তখন যখন অনেকভাবে ওনার স্ত্রী ওনাকে বোঝায় সুনীলবাবুকে, তো তখন মানে উনি তো বুঝতে পারছেন যে ওনার মনে এখানে এক ফোঁটাও কোনো ওনার মনের ভ্রান্তি বা ভুল এটা নয়, এটা সত্যি সত্যি ওনার সাথে হচ্ছে। তো তখন ওনার স্ত্রী বলেন যে ঠিক আছে, আজকে তুমি ঘুমোবে, আমি সারা রাত তোমাকে পাহারা দেব এবং ঘরে লাইট জ্বলবে, আমি দেখব যে কখন তোমার এই বিষয়টা হচ্ছে, এবং যে মুহূর্তে তোমার মনে হবে যে তোমার গলার কাছে কিছু একটা এসেছে বা কিছু একটা চেপে ধরার চেষ্টা করছে, সেই মুহূর্তে কিন্তু তুমি আমাকে বলবে। তো সুনীলবাবু বললেন যে ঠিক আছে, তাই হবে। এবার প্ল্যান মাফিক সেই দিন রাতের বেলা সুনীলবাবু শুয়ে পড়লেন। ওনার স্ত্রীও শুনেন, এবং ঘরে ওনাদের একটা খুব পাওয়ারফুল লাইট ছিল, তো সেই লাইটটা ওনারা জ্বালিয়ে শোননি। আর একটা মোটামুটি মাঝারি লাইট, যেটা অতটা পাওয়ারফুল না হলেও ঘর কিন্তু বেশ ভালো মতোই আলোকিত হয়। তো সেই আলোটা জ্বালিয়ে ওনারা শুলেন, এবং ওনার স্ত্রী বললেন যে তুমি নিশ্চিন্তে ঘুমাও, তোমার মনের যেটা সম্পূর্ণ ভুল ধারণা সেটা আমি আজকে প্রমাণ করে দেবো। তো সুনীলবাবু ঘুমোচ্ছেন, উনি বেশ শান্ত শিষ্টভাবে, মনের মধ্যে একটা ওনার আজকে প্রশান্তি রয়েছে যে ওনার স্ত্রী জেগে আছেন, ওনাকে দেখবেন। তো উনি ঘুমিয়ে পড়েন। এবার ওনার স্ত্রী জেগে আছেন, এবার দেখুন একা একা জেগে থাকতে থাকতে একটু ঘুমের ঝিমটি মতো আসে, এটা খুব স্বাভাবিক, তো ওনার ক্ষেত্রেও এসেছে, কিন্তু উনি কিছুতেই ঘুমোচ্ছেন না, উনি নিজেকে একদম তটস্থভাবে জেগে আছেন। এইবারে যেটা হলো সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার, এবং সাথে সাথে খুব ভয়েরও, সেটা আপনারা শুনলে আপনারাও বুঝতে পারবেন। তো ওনার স্ত্রী হঠাৎই লক্ষ্য করলেন যে ওনাদের ঘরে যে লাইটটা জ্বলছিল সেই লাইটটা হঠাৎ করেই, মানে ঠিকঠাকই জ্বলছিল, লাইটটায় কোনো প্রবলেম কোনো দিনই ছিল না, কিন্তু সাডেনলি লাইটটা মধ্যরাতে মানে দপদপ করা শুরু করে, ব্লিঙ্ক করছে, একবার জ্বলছে একবার নিভছে, একবার জ্বলছে একবার নিভছে। তো ওনার স্ত্রী না ভাবলো যে ঠিক আছে, হয়তো লাইটটা এভাবে সারাক্ষণ জ্বালিয়ে রাখা হয়েছে রাতে, তো সেই জন্য হয়তো কোনো সমস্যা হচ্ছে। তো উনি কী করলেন, উনি উঠলেন বিছানা থেকে, উঠে ওই সুইচটাকে অফ করে অন করেন। ঠিক আছে, অফ করে অন করলে হয়তো লাইটটা ঠিক হয়ে যাবে। এবার উনি দেখছেন যে যে মুহূর্তে উনি লাইটটা অফ করে আবার অন করার চেষ্টা করছেন, তখন দেখছে লাইটটা জ্বলছে না, মানে একদমই জ্বলছে না। উনি তারপরে আরও 2-3 বার অফ অন করলেন সুইচটাকে, যে লাইটটা যাতে অন হয়, বাট কোনোভাবেই দেখলেন উনি লাইটটাকে অন করতে পারছেন না। এরপরে উনি যেটা করলেন, উনি ভাবলেন যে ঠিক আছে, আমি ঘরের বড় লাইটটাই জ্বালাই। তো উনি বড় লাইটটা জ্বালানোর চেষ্টা করছেন, এবং বড় লাইটটাও কিন্তু সেম প্রবলেম করছে, মানে বারবার ব্লিঙ্ক করছে, একবার জ্বলছে একবার নিভছে, একবার জ্বলছে একবার নিভছে। এবং এই যে দুটো লাইট ঘরে যে সমস্যার সৃষ্টি করছে, এই লাইট দুটো কিন্তু কোনো দিনই কোনো রকম কোনো সমস্যা এর আগে করেনি। হঠাৎ করেই সেই দিন, বলা যেতে পারে সেই রাত থেকে ওই লাইট দুটোয় প্রবলেম শুরু হলো, এবং ঠিক অন্য লাইটটার মতো এই বড় লাইটটাও একটু কিছুক্ষণ পরে একদম অফ হয়ে গেল নিজে থেকে। তো উনি অন অফ করে আবার চেষ্টা করলেন জিনিসটা ঠিক করার, বাট কিছুতেই ঠিক হলো না, এবং আলটিমেটলি ওনার স্ত্রী কিন্তু ছোট যে নাইট ল্যাম্পটা ছিল
সেই নাইট ল্যাম্পটা উনি জ্বালান এবং দেখলেন যে ওই ল্যাম্পটায় কিছু অসুবিধে হচ্ছে না। এবং সেই মুহূর্তে ওনার স্ত্রী কিন্তু একটা মনে হলো ওনার স্ত্রীর যে একটা কিছু একটা কিছু আনক্যানি কিছু একটা হচ্ছে, এরকম হঠাৎ করে দুটো লাইট ঘরের এরকম সমস্যা করার কথা নয়। যাই হোক, তো উনি তো আর কিছু দেখেননি, তো সেই জন্য উনি ব্যাপারটাকে আর অতটা গুরুত্ব দেন না এবং উনি ছোট লাইটটা জ্বালিয়ে উনি খাটে এসে বসেন এবং উনি দেখছেন যে ওনার স্বামী ঘুমোচ্ছেন, সুনীলবাবু ঘুমোচ্ছেন। তো উনি তখন ব্যাপারটাকে খুব স্বাভাবিকভাবেই নিলেন যে হয়তো লাইটেই কোনো সমস্যা হয়েছে বা কানেকশানে কোনো প্রবলেম হয়েছে। এবার ওনার যখন ওইভাবে চুপচাপ সারা রাত তো বসে থাকা যায় না, তো ওনার যখন মনে হচ্ছে একটু খুব ঘুম ঘুম এসেছে, একটা ঘুমের ঝিমটি মতো এসেছে, সেই মুহূর্তে ওনার মনে হলো ওনাদের ঘরের দেওয়াল একটা ঠাং করে একটা কিছুতে আওয়াজ হলো। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে আওয়াজটা হলো, সেই আওয়াজটা আসার কিন্তু কোনো রকম কোনো সোর্স উনি খুঁজে পেলেন না, যে আওয়াজটা কোথা থেকে এলো বা কিসের জন্য আওয়াজটা ঘরের দেওয়ালে হলো, সেটার উনি কিন্তু কোনো সোর্স বুঝতে পারলেন না। কিন্তু ওই আওয়াজে ওনার স্ত্রীর কিন্তু ঘুমের যে একটা ঝিমুনি ভাব এসেছিল সেটা চলে গেল এবং উনি বুঝতে পারছেন, ওনার সুনীলবাবু আর কি একটা পাজামা আর একটা পাতলা ওরকম আর কি ড্রেস পরে উনি শুতেন রাতের বেলা। তো হঠাৎ করেই ওনার স্ত্রীর চোখ, উনি একবার ওনার স্বামীর দিকে তাকাচ্ছেন, তো দেখছে যে ওনার স্বামীর জামার যে কলারের যে পাতলা একটা সুতির ফিনফিনে যে জামাগুলো হয় সেগুলো উনি পরে শুয়েছিলেন। কিন্তু ওনার মনে হলো যেন এক ঝলকের জন্য উনি দেখলেন যে ওনার স্বামীর জামার যে কলারের যে দিকটা রয়েছে সেই কলারের দিকটা হালকা নড়ছিল। এবার উনি ভাবলেন যে কী হলো ব্যাপারটা, উনি ঘুমোচ্ছে এবং উনি যেভাবে ঘুমোচ্ছে তাতে ফ্যানের হাওয়ায় কলার নড়ার কিন্তু কোনো জায়গা ছিল না। কিন্তু ওনার মনে হলো যে এক ঝলকের জন্য উনি দেখলেন যে ওনার স্বামীর জামার কলারটা হালকা নড়ছিল। এবার এই বিষয়টা বুঝতে না বুঝতেই উনি ওনার স্ত্রী আর কি সুনীলবাবুর স্ত্রী দেখতে পান যে ঘরের মধ্যে কিছু একটা, সেটা কোনো মানুষ না কোনো প্রাণী না কি ও সেটা উনি জানেন না, একটা কিছু মনে হলো ঘরের এক দেয়াল থেকে অন্য দেয়ালের দিকে একদম সাট করে সরে গেল, একদম চোখের নিমেষে সাট করে এক দেয়াল থেকে অন্য দেয়ালের দিকে সরে গেল। এবং এটা দেখে যে মুহূর্তে উনি বুঝতে পারেন যে কিছু একটা সত্যি এরকম হলো, উনি আরও হতচকিয়ে গেছেন এবং উনি ভালো করে যখন তাকাতে গেছেন তখন উনি দেখছেন যে ওনাদের ঘরে একটা আলমারি ছিল এবং সেই আলমারির যে কোণা মতো যে জায়গাটা, সেই কোণা মতো জায়গাটায় ঘরের যে ছোট যে আর কি নাইট ল্যাম্প মতো জ্বলছে তার আলো কিন্তু সেভাবে ওখানে পৌঁছচ্ছে না এবং ওনার স্ত্রী পরিষ্কার বুঝতে পারেন যে ওইখানে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। দেখুন, নিজের ঘর একটা মানুষ যে ঘরে প্রত্যেক দিন থাকছে, 24 ঘন্টা থাকছে, তার কাছে নিজের ঘরটা এত বছর ধরে সে থাকছে, তার কাছে সেই নিজের ঘরটা কিন্তু অত্যন্ত যেমন প্রিয় হয় তেমনি অত্যন্ত চেনা হয়, তাই না? আপনাকে যদি আপনার নিজের ঘরের মধ্যে অন্ধকারেও রেখে দেওয়া হয় সম্পূর্ণ ডার্কে, তাহলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ঘরের কোথায় কি আছে, কারণ সেই ঘরটা আপনার নিজের ঘর, আপনার চেনা জায়গা, আপনার অত্যন্ত কাছের একটা জায়গা। সেই জায়গাটাকে আলাদা করে নতুন করে চেনার তো কিছু নেই। আর যেটা সুনীলবাবু ইমেলে মেনশন করেছেন যে ওনার স্ত্রী পরিষ্কার বুঝতে পারেন, এই বোঝাটা বা এই দেখার মধ্যে কোথাও কোনো ভুল নেই। ওনার স্ত্রী বারবার চোখ মুছে বিভিন্ন রকমভাবে প্রথমে আর কি যখন ওনার মনে হলো যে ওই আলমারির পাশে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, তখন ওনার না মনে হয় যে ওনার চোখে হয়তো কোনোভাবে ঘুম এসে গেছে, সেই জন্য হয়তো উনি এরকম কিছু দেখছেন। তো উনি চোখ দুটোকে ভালো করে মুছে আবার যখন তাকান, উনি দেখেন হ্যাঁ কিছু একটা রয়েছে এবং সেই জিনিসটা রীতিমতো নড়ছে, আর জিনিসটার হাইট হবে প্রায় ওই 5.5 থেকে 6 ফুট। কিন্তু সেই মুহূর্তে ওনার স্ত্রী এত ভয় পেয়ে যায় ওই জিনিসটা দেখে, যে নিজের ঘরে রয়েছেন, বাড়িতে ওনারা দুজন ছাড়া আর কেউ নেই, সময়টা মধ্যরাত, এদিকে সুনীলবাবু ঘুমোচ্ছেন, উনি যখন ওই জিনিসটা দেখেন, উনি না যখন বুঝতে পারেন যে হ্যাঁ উনি ঠিক দেখছেন, ওনার দেখার মধ্যে কোথাও কোনো ভুল নেই, সুনীলবাবুর স্ত্রী তখন হাত দিয়ে সুনীলবাবুকে কথা ওনার জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, এত ভয় পেয়ে গেছে, তো সুনীলবাবুকে ডাকার চেষ্টা করছে যাতে সুনীলবাবু উঠে পড়ে। কিন্তু সেই মুহূর্তেই ওনার স্ত্রী লক্ষ্য করে যে সুনীলবাবু কীরকম যেন একটা আনচান আনচান করছে, ওনার যে কোথাও একটা কষ্ট হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। এবার ওনার স্ত্রী বলছে, কী হয়েছে তোমার, তুমি এরকম করছো কেন, কী হয়েছে? তখন
আবার যে জিনিসটা উনি অন্যান্য সময় করেন, উনি মুখের ওপরে হাত দিচ্ছেন, নিজের গলার কাছে হাত দিচ্ছেন, মানে যেটা ওই সুনীলবাবু বলেছিলেন যে ওনার ঘুমের মধ্যে প্রথমে উনি স্বপ্ন দেখেন এবং তারপর উনি বুঝতে পারেন যে ওনার গলার কাছটা পুরো চেপে আসছে, কেউ ওনাকে শ্বাস নিতে বাধা দিচ্ছে, গলা চেপে দিচ্ছে। ঠিক সেম জিনিসটা কিন্তু ওনার সাথে আবার হতে থাকে এবং সুনীলবাবু স্ত্রী পাশে বসে দেখছেন যে সুনীলবাবু ঘুমের মধ্যে ওরকম আধা ঘুম আধা জাগার মধ্যে উনি ছটফট করছেন এবং তার কিছুক্ষণ পর ওনার চোখ খুলে যায়, কিন্তু উনি না নিজের সম্বিতে নেই এবং উনি প্রচণ্ড ভয়ের মধ্যে সুনীলবাবু নিজের গলাটাকে বাঁচানোর চেষ্টা করছেন, হাঁ করে মুখ দিয়ে শ্বাস নিচ্ছেন, মানে একটা ভয়ঙ্কর বিষয়। এবং এই দিকটা যখন দেখছেন তখন আবার ওনার স্ত্রী যখন ওই আলমারির পাশের কোণাটার দিকে তাকাচ্ছে তখন দেখছে যে ওই কোণাটার কাছে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে এবং দাঁড়িয়ে থেকে যেন সে সুনীলবাবুর দিকেই তাকিয়ে রয়েছে, মনে হচ্ছে যেন যে উনি শুধু তাকানো দিয়েই হয়তো অনেক কিছু করে ফেলছে। এবং এই জিনিসটা যখন উনি দেখেন তখন সুনীলবাবুর স্ত্রী মানে সুনীলবাবুরকে আর কি রিলিফ দেওয়ার চেষ্টা করছেন, ওনার মানে গলার কাছ থেকে হাতটা যখন সরানোর চেষ্টা করছে তখন উনি বুঝতে পারেন যে ওই যে জিনিসটা আলমারির সামনে ছিল সেই ছায়া মতো জিনিসটা যেন আস্তে আস্তে সুনীলবাবুর স্ত্রীর দিকে এগিয়ে আসছে। মানে একবার ভয়ঙ্কর, মানে ব্যাপারটার ভয়ঙ্কর বিষয়টা একবার করে আপনারা কল্পনা করে দেখুন, ওরকম মধ্যরাতে দুজন বয়স্ক মানুষের সাথে কিন্তু এই ঘটনাটা ঘটছে, মানে সেই সময় ওনাদের কিন্তু ভালোই বয়স। এবারে এই জিনিসটা যখন ওনার স্ত্রী বুঝতে পারেন যে কিছু একটা ওনার দিকে এগিয়ে আসছে এবং ওনার শরীর, হাত পা মাথা নাকি প্রচণ্ড রকমভাবে ঠান্ডা হয়ে যায় এবং তারপরে উনি ওই বিছানার মধ্যেই কিন্তু অত্যন্ত ভয় এবং উৎকণ্ঠার জন্য উনি ফেন্ট হয়ে যান, উনি অজ্ঞান হয়ে পড়ে যান। এবং সেই সময় সুনীলবাবু কখন মানে কী যে হলো ওনার, উনি যে ওরকম যে করছিল সব ওনার আর কিছু মনে নেই। তো এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে সুনীলবাবু কিছুক্ষণ ওরকম ধস্তাধস্তি হচ্ছে, মনে হচ্ছে যেন ওনার সাথে ওনাকে কেউ গলা চেপে ধরতে চাইছে। তো সেই অবস্থা থেকে যখন উনি নিজেকে একটু কাটিয়ে ওঠেন সেই মুহূর্তে উনি যখন উঠে পড়েছেন মানে আলটিমেটলি উনি দেখেন যে ওনার স্ত্রী উল্টোভাবে বিছানার উপরে পড়ে রয়েছে এবং যেটা খুব একটা স্বাভাবিক নয়। এবং সুনীলবাবু জানতেন যে ওনার স্ত্রী ওনাকে আজকে পাহারা দেওয়ার জন্য জেগে আছেন, তো উনি বুঝতে পেরেছেন যে ওনার স্ত্রীর কিছু একটা ওনার সমস্যা হয়েছে। তো উনি ওনার স্ত্রীকে সোজা করে ঠিকঠাক মতো শুইয়ে চোখে মুখে যখন জল দিয়েছে তখন কিছুক্ষণ পরে ওনার স্ত্রীর জ্ঞানও ফেরে, কিন্তু উনি না কীরকম একটা হতভম্বের মতো আকাশের দিকে তাকিয়েছিলেন, মানে ওই যে ট্রমাটা ওনার মধ্যে ছিল না সেই ট্রমাটা থেকে উনি তখনও বেরোতে পারেনি। তো সুনীলবাবু তো ঘরে লাইট জ্বালিয়েছে এবং সত্যি সত্যি বলতে যেটা উনি লিখেছেন যে মানে সুনীলবাবু যখন সুইচে হাত দিয়েছেন সঙ্গে সঙ্গে লাইটটা জ্বলেও গেছে। তো ওনার স্ত্রীকে যখন সম্বিত ফেরে তো তাকে যখন বলা হয় যে তোমার কি হয়েছিল, কি ব্যাপার, তুমি এরকমভাবে উল্টে পড়েছিলে কেন, তো তখন ওনার স্ত্রী পুরো ঘটনাটা বলে এবং তারপর ওনার স্ত্রী এটাও দেখে অবাক হয়ে যায় যে এখন ঘরের বড় লাইট এবং যে আরেকটা যে ছোট লাইট, যে লাইট দুটো একেবারেই কাজ করছিল না, বহুবার উনি সুইচ অন অফ করার পরেও লাইট দুটোকে উনি জ্বালাতে পারেননি, উনি দেখছেন তখন প্রায় ভোরের দিক কিন্তু ঘরে লাইট জ্বলছে। তো ওনার স্ত্রী স্বাভাবিকভাবেই সুনীলবাবুকে জিজ্ঞেস করছে তুমি লাইটটা জ্বালালে কি করে, লাইট দুটো খারাপ হয়ে গেছিল। সুনীলবাবু বলছেন না, লাইট তো খারাপ হয়নি, আমি তো লাইট জ্বালালাম, লাইট তো প্রথমবারই জ্বললো, লাইট তো খারাপ হওয়ার কোনো কথা নয়। এবারে লাইট খারাপ হয়নি, লাইট ঠিকমতো জ্বলছে, সব কিছুই ঠিকমতো হচ্ছে, তাহলে এই ঘটনাগুলো রাতের বেলা কেন ঘটলো? তো ওনার স্ত্রী প্রচণ্ড ভয় পেয়ে গেছিলেন। তো উনি বললেন যে না, এইভাবে আর আমরা এখানে মানে এইভাবে আর ব্যাপারটাকে ফেলে রাখা যাবে না, মানে তোমার দিকে প্রথমে আমার মনে হলো যে কেউ একজন ওখানে দাঁড়িয়ে রয়েছে এবং সে তোমার দিকে আসার চেষ্টা করছে এবং তারপরে তখনই সেই মুহূর্তে দেখলাম যে তুমি ছটফট করা শুরু করলে এবং তারপরে কিছুক্ষণের মধ্যে যখন আমি দেখি যে জিনিসটা আমার দিকে এবার এগিয়ে আসছে আমি না তখন আর নিজেকে ধরে রাখতে পারিনি, আমি এরকমভাবে আমার খুব শরীর খারাপ লাগছিল, আমার শরীর মাথা পুরো ঠান্ডা হয়ে গেছিলো এবং তারপর আমার আর কিছু মনে নেই। এবার এমতাবস্থায় যখন দুজনে এরকম একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে তো তখন ওনার স্ত্রী ভাবলেন যে না, এবার আমাকে কিছু একটা করতে হবে। তো উনি বিভিন্ন জায়গায় আর কি দেখবেন অনেক তান্ত্রিকের অ্যাড দেয়া থাকে, অনেক অনেক রকমের কাজ করে। তো এরকম একটা বিজ্ঞাপন দেখে ওনার স্ত্রী একজনের সাথে যোগাযোগ করে, সেটা হচ্ছে বরানগরে। তো বরানগরে একজনের সাথে যোগাযোগ করে, কিন্তু যেহেতু সুনীলবাবুর মানে শারীরিক অবস্থা একদমই ভালো ছিল না তো উনি বলেন যে আমরা তো যেতে পারবো না, আপনাকে আসতে হবে।
তো উনি তখন বলেন যে ঠিক আছে আমি যাব। তো এক ভদ্রলোক ওনাদের বাড়িতে আসে, যিনি নাকি মানে এই ধরনের আত্মা বলুন বা কোনো তন্ত্র সাধনা বলুন, মানে তিনি একদম সিদ্ধ। তিনি অনেক কিছু কাজ করতে পারেন, অনেক কিছু ওনার মানে আর কি হাতের মধ্যে রয়েছে। এবং সমস্ত ঘটনাটা কিন্তু ওনার স্ত্রী, সুনীলবাবুর স্ত্রী ফোনে বলেছিল। তো উনি তখন বলেছিলেন যে সুনীলবাবুকে না দেখলে উনি প্রথম কথা কিছু বলতে পারবেন না, আর যেহেতু ঘরের মধ্যেই ঘটনাটা ঘটেছে তো ওনাকে ঘরটাকেও দেখতে হবে যে ঘরের কি অবস্থা। তারপরে ওই ভদ্রলোক আসে, এবং ভদ্রলোককে যেদিন ফোন করা হয় উনি সেদিন বা তার পরের দিন কিন্তু আসতে পারেন না, উনি দুদিন সময় নেন। তো সেই দুটো দিন ওনারা এতটাই ভয় পেয়ে গেছিলেন, এতটাই ওনাদের মানে এটা ট্রমা হয়ে গেছিল, ওনারা ওনাদের বাড়িতে থাকতে পারেনি। এবার সুনীলবাবুর পক্ষে তো বেশি দূর ওই পা নিয়ে যাওয়া সম্ভব নয়, তো খুঁড়িয়ে খুঁড়িয়ে ওই অপোজিটে একটা ওনাদের বাড়ি ছিল, পরিচিত আর কি প্রতিবেশী, ওদের সাথে ওনাদের খুবই ভালো সম্পর্ক। তো তাদের বাড়িতে ওনারা দুটো রাত কাটায়, কারণ ওই নিজেদের ঘরে আর শোয়ার মতো কনফিডেন্স পাচ্ছেন। আর যে ঘটনা ঘটেছে, যে জিনিস উনি দেখেছেন, সেটা দেখার পরে না মানে বুঝতে পারছে যে কিছু তো একটা রয়েছে। আর যেটা সুনীলবাবু ইমেলেও লিখেছেন যে সেই দিন যে ওই যে উনি স্টেশনের লাইনটা পেরোচ্ছিলেন, সেই সময় থেকেই কিন্তু সুনীলবাবুর মনে হতে থাকে যে কেউ একজন ওনার পিছনে রয়েছে, সেটা অদৃশ্য, সেটা কে কোনো মানুষ বা কিছু সেটা উনি জানেন না, কিন্তু ওনার মনে হতো যে ওনার পিছনে কেউ একজন রয়েছে এবং যে সর্বদা ওনাকে বিপদে ফেলার চেষ্টা করছে। মানে এরকমও হয়েছে যে উনি বাথরুমে গেছেন, তখন ওনার পায়ের খুব অসুবিধে, খুঁড়িয়ে খুঁড়িয়ে বাথরুমে গেছেন, ওনার মনে হচ্ছিল যে হঠাৎ করেই কেউ যেন ওনাকে বাথরুমের মধ্যে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করছে। আবার উনি ঘরের মধ্যে যখন উনি জাস্ট বাথরুম থেকে বেরিয়ে খাটে উঠতে যাচ্ছে, সেই মুহূর্তে উনি ঠিকঠাকই খাটে বসেছেন, কিন্তু মনে হলো ওনার একটা মুহূর্তের জন্য উনি ফিল করেন যে কেউ একজন এই সুনীলবাবুকে খাট থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করছে। এই ফিলিংসগুলো কিন্তু ওনার বেশ কয়েকবার হয়েছে, এবং সব কিছুই হয়েছে ওই যেদিন উনি লাইনটা পেরোতে গেছিলেন, সেই সময় যে পায়ে ওনার প্রচণ্ড ব্যথা হলো, সেই দিন থেকে কিন্তু এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করা শুরু হলো। তার মানে ভেবে নিন যে ব্যাপারটা কতটা ভয়ঙ্কর দিকে আস্তে আস্তে চলে গেছে। তো এবারে ব্যাপারটা হচ্ছে যে দুদিন পরে যখন ওই তান্ত্রিক সুনীলবাবুর বাড়ি আসে, উনি বাড়িটা দেখেন, তো বাড়ি দেখে বলছে যে আপনাদের কি বাড়িতে এর আগে কখনো কোনো এরকম সমস্যা হয়েছে? বলছে না, এরকম কোনো সমস্যা কখনো হয়নি, এই বাড়ি থেকে আমার সন্তানের বিয়ে থা সব কিছুই হয়েছে, কোনোদিন বাড়িতে আমাদের এরকম কোনো কিছু অসুবিধে হয়নি বা আমরা এরকম কোনো কিছু কোনোদিন ফিল করিনি। তো তখন বললেন যে আপনার স্ত্রী যে বলছিলেন যে আপনি একটা শিকড় এনেছিলেন আপনার পা, সেটা খেয়ে ভালোও হয়ে গেছিল, সেটা কি কিছু আছে আপনার কাছে? এবার শিকড়টা তো উনি পুরোটা খেয়ে ফেলেছিলেন, কিন্তু ওই যে প্যাকেটে ওই শিকড়টা এনেছিলেন, সেই প্যাকেটে শিকড়ে দু চারটে মানে ছোট ছোট টুকরো মতো পড়েছিল, মানে শিকড়ের ভাঙা জিনিস। তো বললো যে মানে ওই তান্ত্রিক বলে যে আপনার বাড়িতে কোনো বাস্তু সংক্রান্ত কোনো দোষ বা বাড়ির মধ্যে যে অনেকে আছে না যে বাড়িতে কাউকে বান মারে বা বাড়ির মধ্যে এমন কিছু দোষ করে দেয় বা পেরেক পুঁতে দেয়, যেগুলোর জন্য বাড়িতে অনেক রকমের ভৌতিক ঘটনা ঘটে। এটা অনেক ক্ষেত্রেই অনেক সময় আমরা দেখেও থাকি বা শুনে থাকি যে এরকম ঘটনা অনেকে অনেকের সাথে শত্রুতাবশত করে। কিন্তু ওই তান্ত্রিক যিনি এসেছিলেন তিনি বলেন আপনার বাড়িতে কিন্তু কোনো সমস্যা নেই, আপনার বাড়িতে কেউ কোনো তাবিজও করেনি বাড়িতে, বা কেউ কোনো কিছু বেঁধে রেখে যায়নি যে পেরেক পুঁতে দিয়েছে বা কিছু। তো আপনার ওই জিনিসটা আপনি নিয়ে আসুন। আর তখনও কিন্তু ওই ঘরে ঢোকেনি, মানে সুনীলবাবু এবং ওনার স্ত্রী যে ঘরে এই যে এক্সপেরিয়েন্সগুলো করেছিল সেই ঘরে কিন্তু ওই তান্ত্রিক তখনও ঢোকেননি। উনি তখন বললেন যে আপনি ওই শিকড়ের যে প্যাকেটটা করে আপনি শিকড় এনেছিলেন, সেখানে যদি এক কুচিও সেই শিকড়টা থেকে থাকে, আপনি আমাকে সেটা দেখাতে যদি পারেন তাহলে আমি আপনাকে কিছু বলতে পারি, নাহলে কিন্তু আমার পক্ষে এটা বলা সম্ভব নয় কি হচ্ছে আপনার সাথে। তো ওনার স্ত্রী খুঁজে পেতে, মানে প্যাকেটটাও কোথায় রেখে দিয়েছে ওনাদের অতটা খেয়াল ছিল না, তো তবুও ওনার স্ত্রী সেটা খুঁজে পেতে প্যাকেটটা বার করেছে। এবার যে প্যাকেটে করে ওই শিকড়টা আনা হয়েছিল, সেই প্যাকেটের মধ্যে দু তিনটে টুকরো শিকড়ের পড়েছিল, ঠিক আছে? তো যখনই ওই শিকড়ের প্যাকেটটা ওই তান্ত্রিককে দেয়া হলো, তিনি ওই মানে ছোট ছোট টুকরো, তো সেটা উনি ঝেড়ে হাতের মধ্যে রাখেন, এবং রাখার পরে অনেকক্ষণ বেশ মন দিয়ে উনি দেখেন, এবং ওনাকে দেখে মনে হলো যে উনি বারবার চোখ বন্ধ করে কিছু একটা বিড়বিড় করে কোনো মন্ত্র আওড়াচ্ছিলেন,
এবং চোখ খুলছিলেন, আবার মন্ত্র আওড়াচ্ছেন, এরকম করছেন। তো বেশ কিছুক্ষণ পরে উনি এই সুনীলবাবু এবং ওনার ওয়াইফকে বলছে যে আপনারা জানেন এই জিনিসটা কি? তো তখন সুনীলবাবু বলেছেন যেটা এরকম একটা শিকড়, এটা খেলে ব্যথা ট্যাথা ঠিক হয়ে যায়। আচ্ছা, এবার আমি আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আপনারাও হয়তো এর সাথে একমত হবেন। দেখবেন আমরা না পৃথিবীতে সব কিছু জানি না, জানা আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদেরকে হয়তো কেউ একটা কিছু দেখিয়ে বললো এই জিনিসটা অমুক, অমুক জিনিসটা তমুক, আমরা সেটাকেই বিশ্বাস করি, কারণ সব কিছু তো আমরা জানি না। এবার যে কোনো দ্রব্য সম্পর্কে আমরা যখন কথা শুনি, বা যে কোনো ভালো জিনিস সম্পর্কেও, যে এই জিনিসটার এই গুণ, তো একটা জিনিসের যেমন ভালো গুণ কিছু থাকে, আবার সেই জিনিসটারই কিন্তু কিছু খারাপ দিকও থাকে, সেটা যত ভালো জিনিসই হোক না কেন। তো ওই তান্ত্রিক বলে যে আপনি যে জিনিসটা ভাবছেন বা যেটা আপনাকে বলেছে, সেটা আপনাকে ঠিকই বলেছে, এই জিনিসটার দ্রব্যগুণ মারাত্মক, কিন্তু ওই শিকড়টার যে নামটা বলেছিল সেই নামটা কিন্তু ওই লোকটা ঠিক বলেনি, যে বিক্রেতা ছিল। কিন্তু যে উপকারিতার কথা বলেছে সেটা কিন্তু একদম ঠিক। মানে এই যে শিকড়টা ওনাকে দিয়েছিল, এই শিকড়টা অতি দুর্লভ একটা শিকড়, এবং যেমনটা বলেছিল যে উত্তরাখণ্ডের পাহাড়ি জায়গার কিছু দুর্গম অঞ্চলে এগুলো পাওয়া যায়, সেটাও সত্যি। কিন্তু যে বিষয়টা মানে সুনীলবাবু হয়তো ঠিকমতো নিজে শোনেননি, বা ওই লোকটিও হয়তো সেভাবে এক্সপ্লেন করেনি, সেটা হচ্ছে যে এই ধরনের জিনিস যার ভিতরে দিব্য গুণ থাকে, মানে দেখুন একটা মানুষ, তার একটা কোনো ক্রনিক প্রবলেম রয়েছে, সে প্রচুর ডাক্তার দেখিয়েছে বিভিন্ন সময় ধরে, তার সে ডাক্তারও তাকে যা ওষুধ দিয়েছে বা যা চিকিৎসা করেছে, তাতে তার একটা নির্দিষ্ট সীমা অবধি তার প্রোগ্রেস হয়েছে। এবার কিছু কিছু জিনিসের দ্রব্যগুণের মধ্যে মানে এতটাই প্রবল হয়, তার মধ্যে দিব্য জিনিস থাকে, মানে দিব্য গুণ থাকে, যে সেই জিনিসটা যদি আপনার শরীরের সংস্পর্শে আসে, সেটা কিন্তু আপনার শরীরের একটা মারাত্মক পরিবর্তন ঘটাতেও সক্ষম হয়। এবং সেই জিনিস কিন্তু খুব সাধারণ জিনিস হয় না, কোনো সাধারণ কোনো মূল বা কোনো গাছের ডালের পক্ষে ওনার মতো এরকম একজন মানুষকে, যে যার হাঁটুর এত সমস্যা ছিল, 1-1.5 মাসের মধ্যে সেই হাঁটুকে ঠিক করে দেওয়া সম্ভব নয়। তো তার মানে জিনিসটার মধ্যে অবশ্যই কোনো দিব্য ব্যাপার রয়েছে। তো সত্যি সত্যি কিন্তু ওই জিনিসটার মধ্যে একটা দিব্য ব্যাপার ছিল। এবার সমস্যাটা কোথায় তাহলে হলো যে ওনার ভালো হয়েও পা আরও খারাপ হয়ে গেল? সেটা এবার আপনারা শুনুন। এই যে গাছের মূলটা দিয়েছিল ওনাকে, সেই গাছের মূলটার মানে পদ্ধতিগত কিছু কিন্তু নিয়ম আছে, যে নিয়মগুলো সঠিকভাবে যদি কেউ পালন করতে পারে, তবেই কিন্তু সেই দ্রব্যগুণটা বা সেই দ্রব্যের যে দিব্য যে ব্যাপারটা রয়েছে, যে অলৌকিক ব্যাপার রয়েছে, সেটা কিন্তু তখনই একমাত্র পাওয়া যায়। কেউ যেভাবে খুশি জিনিসটাকে ব্যবহার করলো, এবং সে যদি ভাবে যে আমি যেভাবে খুশি ব্যবহার করলাম এবং আমার ক্ষেত্রে সেই জিনিসটা সেভাবেই কাজ করবে, তা কিন্তু একেবারেই নয়। আর পৃথিবীতে এরকম ভালো জিনিস যেমন আছে, যেগুলোর মধ্যে একটা দিব্য ব্যাপার থাকে, একটা ঐশ্বরিক ব্যাপার থাকে, সেই জিনিসগুলোর ওপর কিন্তু মানে এমন অনেক কিছু আমাদের চারপাশে, এরকম অনেক এন্টিটি রয়েছে, এমন অনেক, মানে আমি যদি আত্মা বলি বা প্রেতাত্মা হোক বা কোনো অশরীরী হোক, তাদেরও কিন্তু নজর থাকে, কারণ তারাও এই ধরনের দিব্য জিনিস কিন্তু নিজেদের জন্য চায়, যাতে তারা সেই অশরীরী অবস্থাতেও নিজেদের কোনো চাওয়া পাওয়াকে পূরণ করতে পারে। এবার নিয়ম যেটা ছিল এই শিকড়টা খাওয়ার ক্ষেত্রে, যে সকালবেলা মানে সব থেকে ব্রহ্ম সময় হচ্ছে সকাল 7টার মধ্যে স্নান করে শুদ্ধ বস্ত্রে ওই শিকড়টাকে খাওয়া। দেখবেন আগেকার দিনেও যারা পুরনো দিনের মানুষ ছিল, তারা বলতো যে সন্ধ্যের পরে বেশি বাইরে বেরিও না, সন্ধ্যের পরে চুল খুলে বেরিও না, এরকম অনেক রকমের মানে বিধি নিষেধের কথা কিন্তু আগেকার দিনের লোকেরা বলতো। এবার দেখুন এখন যুগ চেঞ্জ হয়েছে, আলো আলো বেড়েছে, মানুষজনকে রাস্তাঘাট অনেক রাত অবধি কাজের জন্য বাইরেও থাকতে হয়, তো মানুষ এখন এগুলো নিয়ে অতটা চিন্তাভাবনা করে না বা এগুলো নিয়ে অতটা ভাবেও না। কিন্তু সেই সময়ও যে মান্যতাগুলো ছিল, সেগুলো আজকের ডেটে বেশিরভাগ ক্ষেত্রে না থাকলেও বিষয়গুলো যে এক্সিস্ট করে না তা কিন্তু নয়। দেখুন, সুনীলবাবু সারাদিন অফিস করার পরে রাতের বেলা বারান্দায়, মানে ওনার দালানে, খোলা দালানে পায়চারি করতে করতে ওই শিকড়টা উনি খেয়েছিলেন পরপর 3 দিন। সেটা আমি আপনাদেরকে প্রথমে ঘটনায় বলেছি। এই যে কাজটা উনি করেছিলেন, এই কাজটা কিন্তু ওনার জীবনের একটা অন্যতম ভুল কাজ ছিল। দেখুন, আমরা চোখ দিয়ে কোনো মানুষ বা প্রাণীকে দেখতে পাই, কিন্তু আমরা তো কোনো অশরীরীকে দেখতে পাই না। কিন্তু আমাদের এই পৃথিবীতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে এরকম প্রচুর বিদেহীরা কিন্তু ঘুরছে,
এবং তাদের মধ্যে সবাই যে খুব ভালো তাও নয়। তো তাদের মধ্যেও কেউ একজন এই ধরনের দিব্য জিনিসটা কিন্তু টের পায় যে এই মানুষটার হাতেই জিনিসটা আছে, এবং সেই জন্য এরকমই কোনো অশরীরী বা বিদেহী যে নিজের স্বার্থসিদ্ধির জন্য এই দিব্যবস্তুটিকে মানে হরণ করতে চেয়েছিল, সে হয়তো সেই জিনিসটা ওনার হাত থেকে ওভাবে নিতে পারেনি, কিন্তু ওই জিনিসটার প্রভাবে এই দিব্য জিনিসটার গুণ কিন্তু নষ্ট হয়ে যায়। উনি খান ওই জিনিসটা পরপর 3 দিন, কিন্তু ওই যে উনি রাতের বেলা পায়চারি করতে করতে ঘুরতে ঘুরতে খেয়েছিলেন না, সেটার জন্য সেটার কিন্তু দ্রব্যগুণ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, এবং কিছুদিনের জন্য সাময়িকভাবে উনি ভালো হলেও পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা এবং সেই যে বিদেহী ছিল সেটার প্রভাব মানে তার যে একটা না পাওয়ার যে রাগ, সেটা কিন্তু এই সুনীলবাবুর উপরে পড়ে। এবং ওই যে সুনীলবাবু স্ত্রী দেখেছিলেন যে ঘরে ওনাদের আলমারির পাশে একটা কিছু দাঁড়িয়ে রয়েছে, সেটা কিন্তু ওনার মনের ভুল ছিল না। উনি কিন্তু সেই জিনিসটাকে মানে যেটা একেবারেই কোনো মানুষ নয় বা কোনো প্রাণী নয়, সেই জিনিসটাকে কিন্তু উনি কিছুটা প্রত্যক্ষ করেছিলেন, এবং সেই জিনিসটার কুপ্রভাবের জন্যই ওনার পা ভালো হওয়া সত্ত্বেও 1 মাসের মধ্যে কিন্তু পা আগে যতটা খারাপ ছিল তার থেকেও কিন্তু তার খারাপ কন্ডিশনটা হয়ে যায়। এবং তার সাথে ওই তান্ত্রিক এটাও বলেন যে এই জিনিসটা যে বেচেছে সে কিন্তু বেচার জন্য কিন্তু সে বেচতে আসেনি। ব্যাপারটা হচ্ছে এই জিনিসগুলো নাকি আপনি যদি কোনো জায়গা থেকে নিয়ে আসেন, এটা আপনি নিজের কাছে আপনার প্রয়োজন মিটে গেলে আপনি খুব বেশি রাখতে পারবেন না, আপনাকে সেটা অন্য কাউকে দিয়ে দিতে হবে। এবার ওই লোকটা হয়তো কারোর থেকে পেয়েছে বা তাকে হয়তো কেউ বেচেছিল, তো উনি হয়তো ভেবেছেন যে এই জিনিসটা আমি তো ঘরে রাখতে পারবো না, তো সেই জন্য উনি হয়তো পুরো তথ্য না দিয়ে জিনিসগুলো মানে ওই শিয়ালদা স্টেশন চত্বরে উনি বেচছিলেন এবং মানুষজন কিনে নিয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে ওই তান্ত্রিক বলেন যে এই জিনিসটা অত্যন্ত ভালো জিনিস, এই জিনিস হচ্ছে মহান, এই জিনিস পাওয়াটাও ভাগ্যের ব্যাপার, কিন্তু আপনাকে সেই জিনিসটাকে সেভাবেই ব্যবহার করতে হবে যেভাবে ব্যবহার করলে এই জিনিসটার দ্রব্যগুণ বজায় থাকে, না হলে এই ধরনের জিনিস সের উপরে কিন্তু অনেক কুপ্রভাবও থাকে। দেখবেন ওই জন্যই অনেক সময় বলা হয় যে নীলা ধারণ করার আগে বলা হয় যে বালিশের নিচে 3 রাত রেখে দিতে হয়, কারণ সেটা স্যুট করছে কিনা সেটা দেখার জন্য। যদি বলা হয় যে না ওই 3 দিন বালিশের নিচে নীলা রাখার পরে তার জীবনে সেই 3টে দিন কোনো অসুবিধে হয়নি, কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি, তাহলে মানে এটা মানা হয় যে মানুষের ক্ষেত্রে সেই নীলাটা স্যুট করবে। এবার এই জিনিসগুলো কিন্তু এই ধরনের দ্রব্যের ক্ষেত্রে, বিশেষ বিশেষ দ্রব্যের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। এবং উনি সেটা ওনার শ্যুট করেনি, থেকেও বড় কথা যেটা হয়েছিল যে যেহেতু উনি ওইভাবে দালানে পায়চারি করতে করতে খেয়েছিলেন, সেটার উপরে কিন্তু একটা কুপ্রভাব পড়ে যায়। আশেপাশে আমরা চোখে যে জিনিসগুলোকে দেখি না সেগুলো তো এক্সিস্ট করে না তা তো নয়, তো সেরকমই কিছু একটা প্রভাব পড়ে, এবং তার জন্যেই কিন্তু ওনার জীবনে একটা এত বড় ভয়ঙ্কর সময় নেমে এসেছে, উনি নিজের বাড়িতে শুতে পর্যন্ত পারছেন না। তো তখন সুনীলবাবু আর ওনার ওয়াইফ বলছে যে আপনি দয়া করে কিছু একটা করুন, আমাদেরকে বাঁচান, আমি এই জিনিস থেকে মানে মুক্ত হতে চাই। তখন উনি বললেন যে এই 3টে যে টুকরো রয়েছে, এই 3টে টুকরোকে তুমি প্রত্যেক দিন সকালবেলা স্নান করে ব্রহ্ম মুহূর্ত বলে যে মুহূর্তটা থাকে, সেটা সকাল 5টার পর থেকে শুরু হয় এবং সেটা খুব অল্প সময়ই থাকে। উনি বলেন যে আপনি সেটা করুন, এবং এই কাজটা করতে গিয়েও মানে যেভাবে আর কি জল দিয়ে শুদ্ধ জলে শুদ্ধ বস্ত্রে খেতে হবে, সেভাবে আপনি 3 দিন খান। আপনার ভাগ্য ভালো যে 3টে টুকরো এখানে রয়েছে, এবং আপনি খুব মন দিয়ে আপনি ভগবান বিষ্ণুকে ডাকুন। মানে আপনি এটা খাওয়ার পরে ভগবান বিষ্ণুর নাম করুন, জপ করুন, শুধু আপনি আপনার স্ত্রীকেও করতে হবে। আপনারা এভাবে করে যান, এই 3টে দিন আপনারা মন দিয়ে এভাবে ঠাকুরকে ডাকুন, এবং আপনারা কোথাও না, আপনারা নিজের ঘরেই শোবেন, দরকার হলে ঠাকুরের জপ করে নাম করে তারপরে শোবেন, এবং ঘরে লাইট জ্বালিয়ে শোবেন, 2-3টে লাইট, যত লাইট পারবেন জ্বালিয়ে শোবেন। আপনি এটা করে দেখুন, নিশ্চয়ই মানে উনি বলেন যে আমার এটা কোনো ক্ষমতা নেই কিছু করার, কারণ এটা দৈব জিনিস ছিল, ওটা যদি কিছু কাটানোর হয় উনি বললেন এটা কেটে যাবে, নিজে থেকেই কেটে যাবে। তো সেই দিনের পর থেকে ওনারা মানে শ্রী হরিনাম সংকীর্তন করতে থাকেন, এবং সকালবেলা ওই 3 দিন পর পর উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করে শুদ্ধ বস্ত্রে উনি জলের সাথে ওই শিকড়টা খান, এবং শ্রী ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তাকে স্মরণ করতে থাকেন এবং তার নামগান করতে থাকেন। এবং সত্যি কথা যেটা লিখেছেন সুনীলবাবু, যে ওই ঘটনার ঠিক 5-6 দিন পর থেকে
ওনার শরীর আস্তে আস্তে অনেকটা সুস্থ হয়ে গেল। ওনার পা আগে যেরকম ছিল, মানে এই শিকড়টা খাওয়ার আগে যতটা ভালো ছিল, যতটা উনি কাজ করতে পারতেন, ঠিক সেরকম লেভেলে পৌঁছে গেল। মানে ওই যে প্রচুর ভালো হয়ে গেছিল সেরকম কিছু আর হলো না, কিন্তু উনি চলনসই হলেন। আগে যেরকম চলাফেরা করতে পারতেন, ট্রেনে ওঠা, বাসে ওঠা, সেগুলো উনি করছেন, স্বাচ্ছন্দ্যেই করছেন। এবং ওনার ঘরে ওনার যে ঘুম আসছিল না, ওনার যে মনে হতো যে গলাটা কেউ চেপে ধরতে চাইছে, সেই জিনিসগুলোও কিন্তু আস্তে আস্তে চলে গেল। এবং উনি বুঝতে পারলেন যে জীবনে এই ধরনের জিনিস যেগুলো দাবি করে যে এটা খেলেই এটা হয়ে যাবে, এটা করলেই এটা হয়ে যাবে, এগুলো থেকে বেশিরভাগ ক্ষেত্রে নিজেকে দূরে রাখাটাই ভালো। কারণ এর যেমন বেশিরভাগ ক্ষেত্রে যেমন এগুলো ফ্রডই হয়, কিন্তু ভালো হলেও সেগুলোর সেই ভালো ফলটা পাওয়ার জন্য কিন্তু অনেক রকম নিয়মকানুন থাকে, যেটা হয়তো আমরা অনেক সময় জানিই না। আমাদের অজান্তেই অনেক ভুল হয়তো আমরা নিজেরাই করে বসি। তো এটাই ছিল ঘটনা। আমি আশা করি এরকম ঘটনা হয়তো আপনারা এর আগে শোনেননি। আমার তো ঘটনাটা ভীষণ অন্যরকম লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর প্লিজ যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ঘটনাগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।